হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা দেখব জনপ্রিয় মার্বেল ক্যারেক্টারের ওপর তৈরি মুভি স্পাইডারম্যান। 2002 সালের মুক্তি পাওয়া এই মুভিটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। এই মুভিটি তৈরি করতে মোট খরচ হয়েছিল 13,90,00,000 আর এই মুভিটি বক্স অফিসে আয় করে 42,50,00,000 তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় আমেরিকার ছোট্ট শহর থেকে, যেখানে এই গল্পের লিড ক্যারেক্টার পিটার পার্কারকে দেখানো হয়। ছোটবেলা থেকেই পিটারের বাবা মা মারা যায়, যার কারণে পিটার তার আঙ্কেল ও আন্টির কাছে বড় হয়। পিটারের আঙ্কেল নাম বেন আর আন্টির নাম হচ্ছে মে। পিটার পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু তার মধ্যে কোনো রকম সাহস বা আত্মবিশ্বাস কোনোটাই ছিল না। এবার দেখা যায় একদিন পিটার স্কুলে যাওয়ার জন্য অনেক লেট করে ফেলে, যার জন্য স্কুল বাসটি তাকে রেখেই চলে যেতে থাকে। এর জন্য পিটার বাসটি ধরার জন্য বাসের পিছন পিছন দৌড়াতে থাকে। পিটারকে ওইভাবে দৌড়াতে দেখে বাসের ভিতরে থাকা সমস্ত স্টুডেন্ট তাকে নিয়ে মজা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর দেখা যায় পিটার বাসে উঠে পড়ে, কিন্তু উঠার পর কেউ তার সাথে কথা বলতে চাইছিল না, এমনকি নিজের পাশে বসতেও দিচ্ছিল না। এটা থেকে ভালোই বোঝা যাচ্ছিল পিটারকে কোনো স্টুডেন্টই খুব একটা পছন্দ করে না। এমনকি বাসে ওঠার পর বেশ কিছু বখাটে স্টুডেন্ট তাকে নিয়ে বুলি করতে থাকে। সে সাদাসিধে ও আত্মনির্ভরশীল না হওয়ার কারণে তার কোনো প্রতিবাদও করতে পারে না। এই বাসে থাকা একটি মেয়ের নাম ছিল মেরি জেন, যে পিটারের প্রতিবেশী ছিল। পিটার ছোটবেলা থেকে তাকে পছন্দ করত, কিন্তু সাহস আর আত্মবিশ্বাসের অভাবে পিটার কখনোই তাকে মনের কথা বলে উঠতে পারেনি। কিছুক্ষণ পর দেখা যায় ওই বাসটি সমস্ত স্টুডেন্টকে শিক্ষামূলক ভ্রমণের জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে ঘুরতে নিয়ে আসে। এবার এরা সবাই ওই ইউনিভার্সিটিতে ঢোকার আগেই ওখানে পিটারের বন্ধু হ্যারি অফসন চলে আসে। হ্যারি ও পিটার একই স্কুলে পড়তো। হ্যারি ছিল খুবই ধনী পরিবারের একজন সন্তান, যার কারণে সে কখনোই স্কুল বাসে আসতো না। তার বাবা সবসময় তাকে গাড়ি করে স্কুলে পৌঁছে দিত। হ্যারির বাবার নাম ছিল নরম্যান অসক, যিনি অস্ক নামের একটি বড় কোম্পানির মালিক ছিলেন। আর হ্যারি ওইখানে পিটার ও তার বাবার পরিচয় করিয়ে দেয়। তখন মিস্টার নরম্যান পিটারকে বলেন, আমি হ্যারির কাছে তোমার কথা অনেক শুনেছি। ও বলেছে তুমি নাকি অনেক ভালো স্টুডেন্ট। তুমি কি জানো আমি একজন ছোটখাটো বিজ্ঞানী? তখন পিটার বলে, হ্যাঁ, আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং আপনার আবিষ্কার সম্পর্কেও পড়েছি। এগুলো খুবই ভালো ছিল। এটা শুনে মিস্টার নরম্যান পিটারের উপর খুবই খুশি হয়। এরপর হ্যারি ও পিটার সমস্ত স্টুডেন্টের সঙ্গে ওই ইউনিভার্সিটির ভিতরে ঢুকে যায়। তখন ওইখানকার একজন ট্যুর গাইড এসে সবাইকে জানায়, দীর্ঘ 5 বছর ধরে আমরা বিভিন্ন প্রজাতির মাকড়সার উপরে এক্সপেরিমেন্ট করছি, আর এখন এই সমস্ত মাকড়সার ডিএনএর মধ্যে পরিবর্তন করে ওদের শারীরিক ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। সেজন্য এখন এদের তৈরি জাল দিয়ে এরা বহুগুণ ভারী জিনিস উপরে তুলতে পারে, আর একই সাথে তাদের শারীরিক ক্ষমতাও অনেকটা বেড়ে গেছে। এক স্থান থেকে অন্য স্থানে অনেক অনেক দূর পর্যন্ত লাফাতে পারে। এদের মস্তিষ্কে সমস্ত ইন্দ্রিয় এতটাই সক্রিয় হয়ে গেছে যে এরা নিজেদের দিকে আসা যে কোনো বিপদ আগে থেকেই বুঝতে পারে। আর এরকম ভাবে আমরা মোট 15টা শক্তিশালী মাকড়সা বানিয়েছি, যাদেরকে এখন সামনের এই বাক্সের মধ্যে রাখা হয়েছে। তখন মেরি জেন বলে, কিন্তু এখানে তো মাত্র 14টা মাকড়সাই আছে। তখন ট্যুর গাইড বলে, তাহলে হয়তো বিজ্ঞানীরা 15 নাম্বার মাকড়সাটি নিয়ে পরীক্ষা করছে। কিন্তু দেখা যায় ওই 15 নাম্বার মাকড়সাটি নিজেদের বাক্স থেকে পালিয়ে ওই ল্যাবের উপরের দেয়ালে উঠে গেছিল। এরপর পিটার তার ক্যামেরার সাহায্যে ওই ল্যাবের বিভিন্ন জিনিসের ছবি তুলছিল। তখন সে দেখতে পায় মেরি জেন একা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেজন্য পিটার ওর বেশ কিছু ছবি তুলতে শুরু করে। আর সেই সময় ল্যাবের ওপর থাকা ওই মাকড়সাটি এসে পিটারের হাতে পড়ে এবং পিটারের হাতে একটি কামড় মেরে দেয়। এই মাকড়সাটি ছিল সেই 15 নাম্বার মহাশক্তিশালী মাকড়সা, আর এখন এই মাকড়সার বিষ পিটারের শরীরে ঢুকে যায়। অন্যদিকে অসকর্প কর্পোরেশন দেখানো হয়, যা ছিল হ্যারির বাবার কোম্পানি। দেখা যায় ওইখানে আর্মির বেশ কিছু উচ্চপদস্থ অফিসার আর ওই কোম্পানির বেশ কিছু বোর্ড মেম্বাররা এসেছে। আর ওনাদের সামনে এই কোম্পানির এক লোক বিশেষ ধরনের পোশাক পরে একটা গ্লাইডারের উপর ওঠার চেষ্টা করছিল। আসলে অসকর্প কোম্পানি দেশের সেনাবাহিনীর জন্য বেশ কিছু প্রজেক্টে কাজ করছিল, যেখানে ওরা সেনাবাহিনীর জন্য এমন একটা ওষুধ তৈরি করছিল যেটার সাহায্যে যে কোনো মানুষের শারীরিক ক্ষমতা 800 গুণ বাড়িয়ে দেওয়া যাবে। আর একই সাথে ওরা সেনাবাহিনীর জন্য ওই উড়ন্ত গ্লাইডারটাও তৈরি করছিল। তখন সেনাবাহিনীর একজন অফিসার মিস্টার নরম্যানকে প্রশ্ন করে, তাহলে কি আপনাদের ওই ওষুধ পুরোপুরি তৈরি হয়ে গেছে?
তখন মিস্টার নরম্যানের সহকারী মিস্টার স্ট্রম বলেন, ওই ওষুধটি এখনো তৈরি হয়নি, আমরা শুধুমাত্র ইঁদুরের শরীরে এটা প্রয়োগ করেছি। এর ফলে ওদের শারীরিক ক্ষমতা বেড়ে গেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে ওরা নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর ওদের শরীরে রাগের পরিমাণও প্রচণ্ড বেড়ে গেছে। তখন সেনা অফিসার বলেন, আগামী 2 সপ্তাহের ভেতর যদি তোমরা ওই ওষুধটি তৈরি করতে না পারো, আমি তোমাদের সরকারের পক্ষ থেকে যে টাকা পাঠানো হয় ওটা বন্ধ করে দেব, আর সেই সাথে তোমাদের এই প্রজেক্টটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিব। আর এই কথা শুনে মিস্টার নরম্যান তো খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় পিটার ওই কলম্বিয়া ইউনিভার্সিটি ট্যুর শেষ করে নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু ওই মাকড়সা কামড়ানোর ফলে ও শারীরিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। সেজন্য ও বাড়ি ফিরে নিজের আঙ্কেল আন্টির সাথে কোনো ধরনের কথা না বলে সোজা নিজের ঘরে ঢুকে যায়। আর ঘরে ঢোকার পর ও এতটাই দুর্বল লাগছিল যে ও সেন্সলেস হয়ে নিজের ঘরের মেঝেতেই শুয়ে পড়ে। আসলে তখন ওই বিশেষ মাকড়সা কামড়ানোর ফলে এখন পিটারের শরীরের ডিএনএর মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটছিল। অন্যদিকে আবার অস্কার কোম্পানিকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান তাদের আবিষ্কৃত ওই ওষুধটা নিজের শরীরে প্রয়োগ করার চেষ্টা করছিল, কিন্তু ওনার সহকারী মিস্টার স্ট্রম ওনাকে এই কাজটা করতে বারণ করছিল, কারণ উনি বলেন, এখনো পর্যন্ত আমরা ওই ওষুধটা শুধুমাত্র ইঁদুরের উপরই প্রয়োগ করেছি, আমরা জানি না মানুষের উপরে এটার প্রভাব কেমন হবে। তুমি আমাকে 2 সপ্তাহের সময় দাও, তার মধ্যে আমি সমস্ত ডাক্তার ও বিশেষজ্ঞ জোগাড় করে ওই ওষুধটা পরীক্ষা করার চেষ্টা করব। তখন মিস্টার নরম্যান বলে, আমার কাছে এত সময় নেই, কারণ 2 সপ্তাহের মধ্যে আমাদের এই কন্ট্রাক্টটা অন্য কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, তাই আমাকে এখনই যা করার করতে হবে। আর এরপরই উনি একটা চেম্বারের মধ্যে ঢুকে পড়ে ভাস্পের সাহায্যে ওই ওষুধটা নিজের শরীরে নিতে থাকে। কিছুক্ষণ পরই দেখা যায় ওনার শরীরের মাংসপেশিগুলো বড় হতে শুরু করেছে, আর একই সাথে ওনার শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ পর মিস্টার নরম্যান ওই ওষুধটা সহ্য করতে না পেরে ওই চেম্বারের মধ্যে ছটপট করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এটা দেখে মিস্টার স্ট্রম তাড়াতাড়ি করে ওনাকে বাঁচানোর জন্য ওই চেম্বারের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু দেখা যায় হঠাৎ করেই মিস্টার নরম্যান জ্ঞান ফিরে আসে, আর উনি মিস্টার স্ট্রমকে এক হাত দিয়ে ধাক্কা দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে, যে কারণে মিস্টার স্ট্রম ওখানেই মারা যায়। এটা থেকে বোঝাই যাচ্ছিল মিস্টার নরম্যান ওর শারীরিক ক্ষমতা অনেক বেড়ে গেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর অন্যদিকে পিটারকে দেখানো হয় আগের রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পর সে এখন অনেকটা সুস্থ বোধ করছে, এবং সে আগের রাত অবধি চশমা ছাড়া কোনো কিছু দেখতে পেত না, আর শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল ছিল, কিন্তু এখন যেন সবকিছু বদলে গেছে। ও খালি চোখে সবকিছু দেখতে পাচ্ছিল, আর একই সাথে শারীরিকভাবে অনেক শক্তি অনুভব করছিল। ওর চেহারা ও স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে। ওই বিশেষ মাকড়সা কামড়ানোর ফলেই পিটারের শরীরে রাতারাতি এই পরিবর্তন দেখা যায়। অন্যদিকে মিস্টার নরম্যানকে দেখানো হয় যে তার নিজের বাড়ির ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছিল, এবং ঘুম থেকে ওঠার পর সে কিভাবে এখানে নিজের বাড়ি আসলো এবং ল্যাবের সকল ঘটনা ভুলে গিয়েছিল। সকালবেলা ওনার একজন কর্মচারী জানায় যে মিস্টার স্ট্রম আগের রাত্রেই মারা গিয়েছে, ওনাকে কেউ ল্যাবের মধ্যেই মেরে ফেলেছে, আর অস কোম্পানির গ্লাইডারটাও কেউ চুরি করে নিয়ে গেছে। এটা শুনে মিস্টার নরম্যান খুবই অবাক হয়, মনে হচ্ছিল আগের রাতের ঘটনা সম্পর্কে যেন উনি কিছুই জানেন না। এবার দেখা যায় স্কুলে আসার পর পিটার যখন ক্যান্টিনে বসে নিজের খাবার খাচ্ছিল, তখন ও খেয়াল করে মেরেজেন হাতে একটা খাবারের ট্রে নিয়ে ওর দিকে এগিয়ে আসছে, আর পিটার তখন নিজের মাথার মধ্যে হঠাৎ করে একটা বিপদের সংকেত পায়, আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে মেরেজেন পিটারের কাছে এসে পা পিছলে সমস্ত খাবার নিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিটার এক হাত দিয়ে মেরেজেনকে এবং অন্য হাত দিয়ে ওই ট্রের সমস্ত খাবারগুলো পড়ার আগেই ধরে নেয়। এটা দেখে মেরিজেন খুবই অবাক হয়, কারণ এই মুহূর্তে পিটার যে কাজটা করেছিল সেটা প্রায় ইম্পসিবল ছিল। পিটারকে এবার ধন্যবাদ জানিয়ে ওইখান থেকে মেরিজেন চলে যায়। মেরিজেন চলে যাওয়ার পর পিটার খেয়াল করে ওর হাতের সঙ্গে টেবিলের পরে থাকা চামচটি আটকে গেছে, কিন্তু ও কোনোভাবে এটা বুঝতে পারছিল না ওর সাথে এটা কি হচ্ছে। এবার পিটার তার হাতে লেগে থাকা ওই জালটাকে ছাড়ানোর জন্য ওটাকে ধরে জোরে একটা টান দেয়, যে কারণে ওই জালের মাথায় আটকে থাকা খাবারটা ছিটকে এসে ফ্লাশ নামের ওদের স্কুলের একজন স্টুডেন্টের গায়ে লাগে। যদিও পিটার এই কাজটা ইচ্ছে করে করেনি, কিন্তু ওই ঘটনার জন্য ফ্লাশ নামের ছেলেটা প্রচন্ড রেগে পিটারকে মারার জন্য ওর পিছন পিছন যেতে শুরু করে। কিন্তু এবার পিটার আগে থেকেই বিপদের সংকেত পেয়ে গেছিল। ও ফ্ল্যাশের মারের হাত থেকে বারবার নিজেকে খুব সহজেই বাঁচিয়ে নিচ্ছিল। ওইখানে থাকা সমস্ত স্টুডেন্ট মনে করেছিল পিটার হয়তো এই মুহূর্তে ফ্ল্যাশের কাছে খুব বাজেভাবে মার খাবে, কারণ ফ্ল্যাশ ছিল খুবই শক্তিশালী আর পিটার ছিল খুবই দুর্বল। কিন্তু দেখা যায় ফ্ল্যাশ অনেক চেষ্টা করেও পিটারকে কোনোভাবে আঘাত করতে পারছিল না। তখন পিটার ওকে একবার ধাক্কা দেওয়াতে ফ্ল্যাশ অনেকটা দূরে ছিটকে পড়ে এবং খুবই গুরুতর আহত হয়। এটা দেখে ওইখানে থাকা সমস্ত স্টুডেন্ট, এমনকি পিটার নিজেও খুবই অবাক হয়। আর এই ঘটনার পর পিটার তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে ফাঁকা একটা গলিতে চলে আসে, আর ওখানে ভালো করে নিজের হাতে খেয়াল করলে ও দেখতে পায়
ওর হাতের তালুতে মাকড়সার পায়ের মতো বেশ কিছু সূক্ষ্ম কাঁটা বেরিয়েছে, যে কারণে অন্যান্য জিনিসপত্র খুব সহজেই ওর হাতে আটকে যাচ্ছিল। এখন এগুলোর সাহায্যে খুব সহজে নিচের পাশে থাকা দেয়ালের উপর উঠতে শুরু করে। আর দেখা যায় খুব সহজেই ও মাকড়সার মতন করে ওই দেয়ালের উপর উঠতে শুরু করেছে। আর এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই পিটার ওই বিল্ডিং এর উপরে উঠে পড়ে। ওইখান থেকে খুব সহজে ও লাফ মেরে মেরে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে পৌঁছে যেতে পারছিল। আর নিজের শরীরের এই সমস্ত নতুন নতুন শক্তিগুলো আবিষ্কার করার পর পিটার মনে মনে বেশ খুশি হচ্ছিল। এইবার এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে লাফ মেরে মেরে বেশ কিছুটা যাওয়ার পর ও দেখতে পায় সামনের একটা বিল্ডিং অনেকটা দূরে ছিল, যেখানে লাফ মেরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য ও সামনের দিকে হাত এগিয়ে নিজের হাত থেকে জাল বের করে সামনের বিল্ডিং এ আটকানোর চেষ্টা করে, যাতে ওই জালটা ঝুলে ও সামনের বিল্ডিং এ পৌঁছাতে পারে। কিন্তু ক্যান্টিনে ওর হাত থেকে ভুল করে জাল বেরিয়ে গেলেও এখন অনেক চেষ্টা করার পরও নিজের হাত থেকে কোনোভাবে জাল বের করতে পারছিল না। এবার বেশ কিছুক্ষণ পর অনেক রকম চেষ্টা করার পর পিটার খেয়াল করে শুধুমাত্র বিশেষভাবে সামনের দিকে হাত এগোলেই ওর হাত থেকে জাল বেরিয়ে আসে। এবার সারাদিন ধরে নিজের শক্তিগুলো আবিষ্কার করার পর রাতের বেলা পিটার আবার নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু ততক্ষণে ওর আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছিল। এবার রাতের খাওয়া দাওয়া করার পর পিটার যখন বাইরে বেরিয়ে কিছু নোংরা ফেলতে গিয়েছিল, তখন ও শুনতে পায় মেরিজেনের বাড়িতে কিছু একটা নিয়ে ঝগড়া লেগেছে, যে কারণে মেরিও সেই সময় রাগ করে বাড়ির বাইরে চলে আসে আর পিটারকে সামনে দেখতে পায়। তখন মেরি পিটারকে বলে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমাদের ঝগড়া শুনছিল? পিটার বলে, না, একদমই না, আমি এখানে ময়লা ফেলতে এসেছিলাম। এরপর পিটার ও মেরির মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। মেরি ওকে জানায় ছোটবেলা থেকেই ওর অভিনেত্রী হওয়ার খুবই ইচ্ছা ছিল, সেজন্য স্কুল শেষ হওয়ার পর ও নিউ ইয়র্ক শহরে চলে যাবে। তখন পিটার বলে স্কুল শেষ হওয়ার পর সেও নিউ ইয়র্ক শহরে চলে যাবে আর ওখানে একটা কলেজে ভর্তি হয়ে আরো পড়াশোনা করবে আর নিজের খরচ চালানোর জন্য ফটোগ্রাফারের একটা চাকরিও করবে। মেরি ও পিটার যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ফ্ল্যাশ ওইখানে নিজের নতুন গাড়ি নিয়ে চলে আসে আর ও মেরিকে নিজের গাড়িতে ঘুরতে নিয়ে যেতে চাইছিল। সেজন্য মেরিও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। আর এটা দেখার পর পিটার মনে মনে ভাবতে শুরু করে, মেরিজনের সঙ্গে ভালো বন্ধুত্ব করতে চাইলে তাকেও নতুন একটা গাড়ি কিনতে হবে। সেজন্য পিটার পেপারের মধ্যে বেশ কিছু গাড়ির বিজ্ঞাপন দেখতে শুরু করে, কিন্তু সমস্যা হলো ওর কাছে গাড়ি কেনার মতো কোনো টাকাই ছিল না। তখন ও খেয়াল করে ওই পেপারের নিচের এক জায়গায় বিজ্ঞাপন দেওয়া আছে, এই শহরের এক জায়গায় কুস্তি প্রতিযোগিতা হবে আর ওইখানে যদি কেউ ওই কুস্তিবিদকে হারাতে পারে তাহলে তাকে $3000 পুরস্কার দেওয়া হবে। এটা দেখে পিটার ভাবতে থাকে, যেহেতু এখন ওর কাছে অনেক শক্তি চলে এসেছে, সেজন্য ও ওই লড়াইয়ে অংশগ্রহণ করবে। কিন্তু ও কোনোভাবেই নিজের ক্ষমতা কাউকে জানাতে চাইছিল না। সেজন্য ও প্রতিযোগিতায় যাওয়ার জন্য নিজের একটা বিশেষ ধরনের মুখ ঢাকা পোশাক তৈরি করতে থাকে, যাতে কেউ ওকে চিনতে না পারে। এবার নিজের খাতায় বেশ কিছু পোশাক ছবি আঁকার পর পরের দিন সকালে পিটার ওই কুস্তি প্রতিযোগিতার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে ও বলে ও লাইব্রেরিতে পড়াশোনা করতে যাচ্ছে, যেটা শুনে ওর আঙ্কেল বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিজের গাড়ি করে ওখানে পৌঁছে দিচ্ছি। পিটার ওখানে পৌঁছে গাড়িতে নামার আগেই আঙ্কেল বলে, বেশ কিছুদিন ধরে আমি আর তোমার আন্টি লক্ষ্য করছি তুমি আগে থেকে অনেকটা বদলে গেছো। তুমি এখন ঠিক মতো কাজও করছো না, খাওয়া দাওয়া করছো না, এমনকি স্কুলের মধ্যে মারামারিও করছো। তখন পিটার বলে, ওই লড়াইটা আমি শুরু করিনি আর এখানে আমার কোনো দোষ ছিল না। তখন আঙ্কেল বলে, হ্যাঁ, ওই ছেলেটা হয়তো শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন ছিল, কিন্তু তার জন্য তোমার নিজের শক্তির ভুল ব্যবহার করা একদমই ঠিক হয়নি। সবসময় মনে রেখো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস, যার মানে হলো মহান ক্ষমতার সঙ্গে মহান দায়িত্ব আসে। পিটার এ কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, আপনাকে আমার ব্যাপারে এত ভাবতে হবে না, আমি নিজের চিন্তা নিজেই করতে পারি। এই কথাগুলো শুনে আঙ্কেল বেন খুবই মন খারাপ করে আর ওখান থেকে চলে আসে। আর পিটার ওইখান থেকে রেসলিং রিংয়ে চলে আসে। আর ওখানে আসার পর দেখা যায় স্টেজের উপরে বঞ্জ নামের একজন কুস্তিবিদ সমস্ত প্রতিযোগীকে খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে দিচ্ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল বঞ্জ খুবই শক্তিশালী আর ওকে হারানো একদমই সহজ ব্যাপার নয়। আর ওইখানে বঞ্জ নামের ওই কুস্তিবিদের সঙ্গে 3 মিনিট লড়াই করে টিকে থাকতে পারলে তাকে নগদ $3000 পুরস্কার দেওয়া হবে। এবার কিছুক্ষণের মধ্যেই বঞ্জর সঙ্গে পিটারের লড়াই শুরু হয়ে যায়। আর ওই পুরো স্টেজটাকে একটা বিশেষ ধরনের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে সময়ের আগে কোনো প্রতিযোগী ওখান থেকে পালাতে না পারে। এবার লড়াইয়ের শুরুর দিকে পিটার বঞ্জর কাছে খুব বাজেভাবে মার খায়। কিছুক্ষণ পর পিটার তার নিজের শক্তি ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে বঞ্জকে পুরোপুরি হারিয়ে দেয়। এবার লড়াইয়ের শেষে পিটার যখন নিজের পুরস্কারের টাকাটা আনতে যায়, তখন ওখানকার ম্যানেজার ওর হাতে $100 দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিতে গেলে তো $3000 ছিল। তখন ম্যানেজার বলে, হ্যাঁ, কিন্তু তার জন্য তো তোমাকে 3 মিনিট ধরে লড়াই করতে হতো।
আর তুমি ওই কুস্তিবিদকে মাত্র 2 মিনিটে হারিয়ে দিয়েছো। তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে $100 দিয়েছি। পিটার বলে এই টাকাটা আমার খুবই প্রয়োজন। তখন ম্যানেজার বলে তোমার প্রয়োজন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেজন্য পিটার নিরাশ হয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। পিটার ওখান থেকে চলে আসার সঙ্গে সঙ্গে একজন চোর বন্দুক হাতে ওই ম্যানেজারের ঘরে ঢুকে ওনার সমস্ত টাকা লুট করে ওখান থেকে পালাতে শুরু করে। ঘর থেকে বেরোনোর পর ওই চোরটা পিটারের সামনে দিয়ে পালিয়ে যায়। আর পিছন থেকে ম্যানেজার ওই চোরটাকে বারবার আটকাতে বলছিল। পিটার চাইলেই খুব সহজেই চোরটাকে আটকাতে পারে, কিন্তু ও কোনো রকম চেষ্টা না করে খুব সহজেই ওখান থেকে চলে যেতে দেয়। আর দূর থেকে এই সব দেখে ম্যানেজারটা পিটারকে বলে তুমি চাইলেই খুব সহজেই চোরটাকে আটকাতে পারতে, তোমার জন্যই আমার সমস্ত টাকা চুরি হয়ে গেছে। তখন পিটার বলে আপনার সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন পিটার মনে করছিল ও ম্যানেজারের কাছ থেকে খুব ভালোভাবে প্রতিশোধ নিয়েছে। কিন্তু পিটার রাস্তায় বের হওয়ার পর সামনের একটা জায়গায় অনেক ভিড় দেখতে পায়। সেই পুরো জায়গাটাকে পুলিশ ঘিরে রেখেছিল। আর একটু এগোনোর পর ও দেখতে পায় ওই ভিড়ের মধ্যে ওর আঙ্কেল গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়েছিল। তার পাশে থাকা পুলিশের কাছ থেকে ও জানতে পারে একটু আগে একজন চোর আঙ্কেলকে গুলি মেরে ওনার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল বেন পিটারের চোখের সামনে ওকে ডাকতে ডাকতে মারা যায়। এটা দেখে ও খুবই কষ্ট পায় আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। পাশে থাকা পুলিশের কাছ থেকে জানতে পারে ওই চোরটা সামনের একটা রাস্তা দিয়ে পালিয়ে গেছে আর তার পিছনে পিছনে বাকি পুলিশরা তাড়া করছে। এটা শুনে পিটার তো প্রচন্ড রেগে যায় আর ওই চোরটাকে মারার জন্য বেরিয়ে পড়ে। এবার ও একটা উঁচু বিল্ডিং থেকে আরেকটা উঁচু বিল্ডিং এ জাল লাগিয়ে সেটার সাহায্যে ঝুলতে ঝুলতে খুব তাড়াতাড়ি ওই চোরটার গাড়ির কাছে পৌঁছে যায়। দেখা যায় পুলিশের 3টি গাড়িও ওই চোরটাকে ধরার জন্য তার পিছন পিছন তাড়া করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই চোরটা নিজের গাড়ি থেকে বেরিয়ে পাশে থাকা একটা অন্ধকার বাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর পুলিশ ওখানে পৌঁছানোর আগেই পিটার ওই চোরটার কাছে পৌঁছে যায় আর ওকে প্রচন্ডভাবে মারতে শুরু করে। সেই সঙ্গে ওকে প্রশ্ন করে তুমি কেন আমার আঙ্কেলকে মেরেছো, উনি তোমার কি ক্ষতি করেছে। কিছুক্ষণ পর বাইরের আলোতে পিটার ওই চোরটার মুখ দেখতে পায়। আর এটা সেই চোর যে কিছুক্ষণ আগে ম্যানেজারের টাকা চুরি করে পিটারের সামনে দিয়ে চলে এসেছিল। এটা দেখার পর পিটার খুবই অবাক হয় আর ভাবতে থাকে আঙ্কেলের মৃত্যুর জন্য ও নিজেই দায়ী, কারণ যদি চোরটাকে তখন আটকে দিত তাহলে হয়তো ওর আঙ্কেল আজ মারা যেত না। তখন পিটারকে দেখে ওই চোরটা ভয় পেয়ে পিছিয়ে আসার সময় একটা পাইপে পা বেঁধে উপরের বড় জানালা ভেঙে নিচে পড়ে যায়। এরপর পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিটার ওইখান থেকে পালিয়ে আসে। কিন্তু এই ঘটনার জন্য ওর খুবই মন খারাপ ছিল। সেজন্য ওই একটা ফাঁকা স্থানে উঁচু বিল্ডিং এর মাথায় মন খারাপ করে বসে থাকে। আর অন্যদিকে মিস্টার নরম্যানকে দেখানো হয় ওই বিশেষ ওষুধটা ব্যবহার করার পর থেকে ও নিজের মাথায় মধ্যে নানা ধরনের আওয়াজ শুনতে পায়। এটা দেখে মনে হচ্ছিল ওনার মধ্যে হয়তো দুটো মানুষের ব্যক্তিত্ব রয়েছে, যে কারণে মানসিক সমস্যায় পড়ে উনি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারছিলেন না। আর অন্যদিকে দেখা যায় সেনাবাহিনীর বড় অফিসাররা একটা বিশেষ ধরনের অস্ত্রের পরীক্ষা করছেন। আর এরা সেই সেনা অফিসার ছিল যারা কিছুদিন আগে অস্কার কোম্পানিতে গিয়েছিলেন এবং মিস্টার নরম্যানকে 2 সপ্তাহের সময় দিয়েছে। কিন্তু এখন ওনারা অস্কার কোম্পানিকে বাদ দিয়ে নতুন একটা কোম্পানির সাথে চুক্তি করার চেষ্টা করছিলেন। এরপরে মিস্টার নরম্যান নিজের মুখ ঢাকা একটা বিশেষ ধরনের পোশাক পরে নিজের উড়ন্ত গ্লাইডারে করে ওখানে পৌঁছে যায়। উনি পুরো জায়গাটাকে বোমের সাহায্যে ধ্বংস করে দেন, যে কারণে ওখানে থাকা সমস্ত সেনা অফিসার এবং বাকি সমস্ত মানুষ সেখানে মারা যান। মিস্টার নরম্যানও পিটারের মতো পুরো পৃথিবীর কাছ থেকে নিজের পরিচয় গোপন রেখেছিল। এবার এই ঘটনার বেশ কিছুদিন পর হ্যারি, পিটার ও মেরি জেনের প্রত্যেকেরই স্কুলের পড়া সম্পন্ন হয়ে যায়। পরীক্ষা শেষে ভালো ফলাফলের জন্য পিটারকে পুরস্কৃত করা হয়। কিন্তু ওখান থেকে বাড়ি ফেরার পর পিটারের মন খুবই খারাপ ছিল, কারণ এই বিশেষ মুহূর্তটা দেখার জন্য তার আঙ্কেল এখন আর বেঁচে নেই। ওর এটা ভেবে আরো খারাপ লাগছিল যে যখন শেষবারের মতো ওর আঙ্কেল মিস্টার বেন ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ও তার কোনো কথাই শুনে। আর তখন ওর মনে পড়ে যায় ওর আঙ্কেলের শেষ কথা, যে বলেছিল মহান শক্তি সবসময় বেশ কিছু মহান দায়িত্বের সাথে আসে। এরপর পিটার ঠিক করে নেয় যে ওর এই মহান ক্ষমতার সাহায্যে ও এই শহরের সমস্ত মানুষকে সাহায্য করবে। তারপর ও নিজের পুরো শরীর ও মুখ ঢাকা এক বিশেষ ধরনের পোশাক বানিয়ে ফেলে। আর ওই পোশাক পরে ও নিজের পরিচয় গোপন রেখে শহরের সমস্ত অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এখানে পিটার নিজের আসল পরিচয় গোপন রেখে শহরের সামনে নিজেকে স্পাইডারম্যান হিসেবে পরিচয় দিত। আর এভাবে খুব অল্প সময়ের মধ্যে পুরো শহরে স্পাইডারম্যান খুবই জনপ্রিয় হয়ে ওঠে, যাদের বেশিরভাগ মানুষই স্পাইডারম্যানের কাজগুলো খুবই পছন্দ করছিল আর ওর কাজের অনেক প্রশংসাও করছিল। কিন্তু এই শহরের মধ্যে আবার এমন কিছু লোক ছিল যারা স্পাইডারম্যানকে একদমই পছন্দ করতো না, আর যাদের মধ্যে একজন ছিল নিউ ইয়র্ক শহরের ডেলি বার্গাল নামের একটা সংবাদপত্র কোম্পানির মালিক মিস্টার জেমিসন ওনার, যার ইচ্ছা ছিল যেভাবেই হোক স্পাইডারম্যানকে অপরাধী প্রমাণ করে পুরো শহরের সামনে নিয়ে আসা।
আর স্পাইডারম্যানের এই সমস্ত খবর নিজের কাগজে ছাপানোর জন্য উনার স্পাইডারম্যানের বেশ কিছু ছবি দরকার ছিল। সেজন্য উনি নিজের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেন যে স্পাইডারম্যানের ভালো ছবি তুলতে আনতে পারবে তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। কিছুদিন পর পিটার নিউ ইয়র্ক শহরের মধ্যে মেরি জেনকে দেখতে পায় আর ওর সঙ্গে কথা বলার সময় পিটার ওকে জানায় ও নিজের একটা কাজের সন্ধানে এখানে এসেছিল। তখন মেরি জেন বলে এখন অবধি ও নিজের অভিনেত্রী হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারেনি, সেজন্য এখন ও নিজের খরচ চালানোর জন্য নিউ ইয়র্ক শহরের ছোট্ট একটা রেস্টুরেন্টে ওয়েটার্সের কাজ করে, যে ব্যাপারটা নিয়ে ও খুবই লজ্জিত ছিল। এরপর ও পিটারকে বলে তুমি যেন আমার এই কাজের ব্যাপারটা কোনোভাবে হ্যারিকে জানিও না, ও হয়তো এই ব্যাপারটা একদমই পছন্দ করবে না। তখন পিটার বলে আমি হ্যারিকে তোমার ব্যাপারে কেন বলতে যাব? ম্যারি বলে আমি শুনলাম তুমি আর হ্যারি নাকি নিউ ইয়র্ক শহরে ওর নতুন ঘরে একই সঙ্গে থাকছো। ও তোমাকে জানায়নি কিছু, যে বেশ কিছুদিন ধরে আমরা নিজেদের মধ্যে দেখা করছি? এই কথা শোনার পর পিটার খুবই অবাক হয়ে যায়, কারণ হ্যারি ওকে কিছুই জানায়নি। আর হ্যারি এটাও ভালোভাবে জানতো যে পিটার অনেক ছোটবেলা থেকেই ম্যারি জেনকে খুব পছন্দ করে আর ওকে খুব ভালোবাসে, কিন্তু নিজের সাহসের অভাবে কখনো ওকে এই কথাটি বলে উঠতে পারেনি। আর এটা শুনে পিটার মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে আর দেখা যায় হ্যারি আর পিটার একই সঙ্গে নিউ ইয়র্ক শহরে নতুন একটা বাড়িতেই থাকছে। হ্যারি আর পিটার একই সঙ্গে থাকলেও যেহেতু হ্যারি অনেক ধনী পরিবারের সন্তান ছিল সেজন্য ওকে কোনো রকম কাজ করতে হতো না, কিন্তু পিটার নিজের খরচ চালানোর জন্য একটা কাজ খুবই দরকার ছিল। সেজন্য মিস্টার নরম্যান ওকে বলে ঠিক আছে তাহলে আমি তোমার এ ব্যাপারে সাহায্য করব। কিন্তু পিটার ওনাকে বারণ করে দেয়, ও বলে আমি কোনো রকম সাহায্য ছাড়া নিজের যোগ্যতায় কাজ পেতে চাই, যেটা শুনে মিস্টার নরম্যান ওর উপর আরো বেশি খুশি হয়। আর তখনই পিটার ডেইলি বাগাল নামের এই খবরের কাগজটা দেখতে পায় যেখানে স্পাইডারম্যানের ছবি তুলে পাঠাতে পারলে নগদ টাকা পুরস্কার পাওয়া যাবে। এরপর থেকেই ও স্পাইডারম্যানের পোশাক পরে যখনই শহরের অপরাধের বিরুদ্ধে লড়াই করত তখন ও দূরে একটা জালের মধ্যে নিজের ক্যামেরা আটকে সেখান থেকে অটোমেটিক মোডে নিজের ছবি তুলতে শুরু করত। পরের দিন সকালে ওই ছবিগুলো ডেইলি বাগাল খবরের কাগজের অফিসে নিয়ে যায় আর ও ওখানে বলে এই ছবিগুলোর বিনিময়ে ও কোম্পানিতে একটা ফটোগ্রাফারের চাকরি পেতে চায়। কিন্তু মিস্টার জমিসন ওকে বলে এই কাজের জন্য তোমাকে কোনো রকম চাকরি দেওয়া সম্ভব নয়, তুমি যখনই স্পাইডারম্যানের ছবি তুলে নিয়ে আসবে তার জন্য তোমাকে টাকা দেওয়া হবে। আর এভাবেই পিটার নিজের জন্য একটা ছোটখাটো কাজ জোগাড় করে ফেলে। অন্যদিকে অস কোম্পানিকে দেখানো হয় যেখানে মিস্টার নরম্যান তার সমস্ত বোর্ড মেম্বারকে বলছেন এখন আমাদের কোম্পানি আমেরিকান সেনাবাহিনীকে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে অন্য সমস্ত কোম্পানিকে অনেক পিছিয়ে ফেলে দিয়েছে, যে কারণে আমাদের লাভের পরিমাণ অনেক বেড়ে গেছে আর একই সঙ্গে আমাদের কোম্পানির শেয়ারের দামও অনেক বেড়ে গেছে। এটা শুনে বাকি বোর্ড মেম্বাররা বলে এই কারণে আমরা এখন আমাদের নিজেদের কোম্পানি বিক্রি করে দেব, কারণ এই মুহূর্তে এই কোম্পানির জন্য আমাদের অনেক টাকা দেওয়া হচ্ছে। আমরা সবাই চাই আগামী 30 দিনের মধ্যে তুমি এই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দাও যাতে এটা বিক্রি করার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। এটা শুনে মিস্টার নরম্যান খুবই রেগে যায়, কারণ উনি এই ব্যাপারটা একদমই বিরোধী ছিলেন আর একরকম ভাবে উনি এই কোম্পানিটা তৈরি করেছিলেন। কিন্তু ওইখানে মিস্টার নরম্যানের কথা কেউই শুনতে চায় না। এরপর বেশ কিছুদিন পর অস্কার কোম্পানির তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেদিন ওই কোম্পানিটির বিক্রি করার কথা ছিল, যে কারণে ওখানে কোম্পানির সমস্ত বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন। ওখানে হ্যারি ও মেরি জেনকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিল আর এই সমস্ত পুরো ঘটনা ছবি তোলার জন্য পিটারও নিজের ক্যামেরা নিয়ে ওখানে চলে এসেছিল। কিন্তু দেখা যায় অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিস্টার নরম্যান নিজের গ্রিন গবলিন পোশাক পরে উড়ন্ত গ্লাইডার করে ওখানে পৌঁছে গিয়েছিলেন আর উনি ওখানে বোম বিস্ফোরণ ঘটিয়ে নিজের কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারকে মেরে ফেলতে শুরু করেন। আর ওই বিস্ফোরণের ফলে মেরির জন্য আটকে গেছিল আর ও উপরের উঁচু বিল্ডিং থেকে আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছিল আর নিচ থেকে এটা পিটার দেখে তাড়াতাড়ি করে নিজের স্পাইডারম্যানের পোশাক পরে ওকে বাঁচানোর জন্য চলে আসে। তখন স্পাইডারম্যান আর গ্রিন গবলিনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়, কিন্তু সেসব দিয়ে স্পাইডারম্যানের কাছে হার মেনে নেয় গ্রিন গবলিন, ওখান থেকে চলে আসে আর স্পাইডারম্যান মেরি জেনকে বাঁচিয়ে ওখান থেকে দূরে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। এভাবে জীবন বাঁচানোর জন্য মেরি জেন স্পাইডারম্যানের কাছে খুবই প্রভাবিত হয় আর ওকে ধন্যবাদ জানায়। অন্যদিকে দেখা যায় ওখান থেকে বাড়ি ফেরার পর মিস্টার নরম্যান নিজের মাথার মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছিল। ওই ওষুধটা নেওয়ার পর মানসিক সমস্যায় ভুগতে ভুগতে এখন ওনার মাথার মধ্যে একই সঙ্গে দুইটা মানুষের অস্তিত্ব ছিল। একজন ছিলেন মিস্টার নরম্যান নিজেই, আরেকজন ছিলেন গ্রিন গবলিন। এখন ওনার মাথার মধ্যে থেকে গ্রিন গবলিন ওনাকে বলতে শুরু করে এখন পুরো শহরের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তুমি যা খুশি তাই করতে পারবে, এখন কেউ তোমাকে আটকাতে পারবে না কিন্তু স্পাইডারম্যান ছাড়া, কারণ স্পাইডারম্যানও তোমার মতোই শক্তিশালী, তাই তোমার উচিত ওর সাথে বন্ধুত্ব করা যাতে তোমরা দুজন মিলে একসঙ্গে সমস্ত কাজ করতে পারো। এবার পরের দিন সকালে মিস্টার নরম্যান গ্রিন গবলিনের পোশাক পরে ডেইলি বাগলস খবরের কাগজের অফিসে চলে আসে আর ওখানে উনি মিস্টার জেমিসনকে বলেন তোমার অফিসে কে স্পাইডারম্যানের ছবি তোলে, আমি তার সাথে দেখা করতে যাই। কিন্তু মিস্টার জেমিসন ওখানে কোনো কিছুই বলতে চাইছিলেন না
আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রিন গবলিনকে আটকানোর জন্য ওখানে স্পাইডারম্যান চলে আসে, কিন্তু ওর সাথে কোনো রকম লড়াই না করে গ্রিন গবলিন খুব চালাকি করে একটা স্প্রে করে স্পাইডারম্যানকে অজ্ঞান করে দেয়। আর তারপর ওকে নিয়ে দূরের একটা ফাঁকা স্থানে চলে আসে আর ওখানে স্পাইডারম্যানকে নিজের সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। বলে, তুমি যদি চাও আমরা সারা জীবন খুব ভালো বন্ধু হতে পারি, আর না হলে সারা জীবন ধরে আমরা শত্রু হয়ে বেঁচে থাকবো। আর স্পাইডারম্যানকে এই ব্যাপারটা ভেবে দেখতে বলে গ্রিন গবলিন ওখান থেকে চলে যায়। এবার পরের দিন সন্ধ্যাবেলায় পিটার মেরি জেনের সঙ্গে দেখা করতে এসেছিল, আর বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার পর মেরি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, পিটার খেয়াল করে রাস্তার মধ্যে বেশ কিছু গুন্ডা মেরি জেনের পেছন পেছন যেতে শুরু করেছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের পোশাক পরে ওখানে চলে আসে আর মেরিকে খুব সহজে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন মেরি ওকে বলে, এই নিয়ে 2বার তুমি আমার জীবন বাঁচালে, সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তারপর ওই স্পাইডারম্যানের অর্ধেক মুখোশ খুলে ওকে একটা কিস করে। এবার দেখা যায় কিছুদিন পর ওই শহরে একটা বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল, আর ওই বিল্ডিং এর মধ্যে আটকে থাকা মানুষকে বাঁচানোর জন্য স্পাইডারম্যান ওখানে পৌঁছে যায়। আর ওখানে আগুনের মধ্যে থেকে সমস্ত মানুষকে সুরক্ষিত অবস্থায় বাঁচানোর পরে শেষ মুহূর্তে ওই বিল্ডিং এর ভেতর থেকে আরো একটা মানুষের চিৎকার শোনা যায়, যেটা শুনে স্পাইডারম্যান তাড়াতাড়ি করে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় গ্রিন গবলিন ওখানে দাঁড়িয়ে আছে। আর ও স্পাইডারম্যানকে প্রশ্ন করে, তুমি আমাদের বন্ধুত্বের ব্যাপারে কি ভাবলে? তখন স্পাইডারম্যান বলে, তুমি যে রকম ভাবে মানুষের ক্ষতি করো, আমি কোনোভাবে তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। এটা শুনে গ্রিন গবলিন খুবই রেগে যায়। এরপর শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই। যে লড়াই চলাকালীন গবলিনের ধারালো একটা অস্ত্রে স্পাইডারম্যানের হাতের অনেকটা অংশ কেটে দেয়, কিন্তু শেষ মুহূর্তে স্পাইডারম্যান গবলিনকে হারিয়ে ওখান থেকে পালিয়ে আসে। এবার দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পরেই হ্যারির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, যেখানে মেরি জেন আর পিটার ও পিটারের আন্টিকেও ডেকেছিল। হ্যারি চাইছিল এই অনুষ্ঠানের মধ্যে নিজের বাবার সঙ্গে মেরি জেনের পরিচয় করে দিবে, আর অল্প সময়ের ব্যবধানে মিস্টার নরম্যানও সেখানে চলে আসে। আসলে একটু আগেই মিস্টার নরম্যান আর পিটার নিজেদের মধ্যে গ্রিন গবলিন ও স্পাইডারম্যান রূপে নিজেদের মধ্যে লড়াই করছিল, কিন্তু ওরা দুজনেই কেউই নিজেদের আসল পরিচয় জানতো না। এবার খেতে বসার সময় আন্টি মেয়ে খেয়াল করে পিটারের হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন পিটার জানায় রাস্তায় আসার সময় একটা বাইকের সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে ওর হাতের বেশ কিছুটা অংশ কেটে গেছে। ওর হাতের কাটা অংশটা দেখে মিস্টার নরম্যান খুব ভালোভাবে বুঝে যায় একটু আগে স্পাইডারম্যানের সঙ্গে লড়াই করার সময় ওর হাতেও ঠিক একই জায়গায় একইভাবে কেটে গিয়েছিল। আর এই কাটা অংশটা দেখে উনি বুঝতে পারেন যে পিটার পার্কারই হচ্ছে আসল স্পাইডারম্যান। আর এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে খাবার টেবিল ছেড়ে চলে আসেন, আর আস্তে আস্তে উনার মাথার মধ্যে গ্রিন গবলিন বলতে শুরু করে, স্পাইডারম্যানকে মারতে গেলে ওর কাছের প্রিয় মানুষকে আঘাত করতে হবে, যাতে ভয় পেয়ে ও নিজে থেকেই পিছিয়ে যায়। আর এরপরই গ্রিন গবলিন পিটারের আন্টির বাড়িতে হামলা করে, ওনাকে প্রচন্ড পরিমাণ ভয় পাইয়ে দেন, যে কারণে ওনার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। আন্ট মেয়ের সাথে এই ঘটনা ঘটার পর পিটার খুব সহজেই বুঝতে পারে যে গ্রিন গবলিন ওর আসল পরিচয় জানতে পেরে গেছে, আর সেজন্যই পিটারের কাছের মানুষকে আঘাত করার চেষ্টা করছে। আর কিছুক্ষণ পর আন্ট মেয়েকে দেখার জন্য মেরি জনও চলে আসে। আর হসপিটালের মধ্যে পিটার আর মেরি জন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন আন্ট মেয়েকে দেখার জন্য ওখানে হ্যারিও পৌঁছে যায়। কিন্তু ওখানে পিটার ও মেরি জনকে একসঙ্গে কথা বলতে দেখে হ্যারি মনে করে মেরি জন হয়তো এখন ওকে ভুলে গিয়ে পিটারকে ভালোবাসতে শুরু করেছে, যে কারণে ও মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে আর নিজের বাবাকে সমস্ত ঘটনা জানিয়ে। ও বলে মেরি জেন এখন আমাকে ভুলে গিয়ে পিটারকে ভালোবাসতে শুরু করেছে। তখন মিস্টার নরম্যান বলে, তাহলে পিটারও কি ওকে ভালোবাসে? হ্যারি বলে, পিটার তো অনেক ছোটবেলা থেকেই ওকে ভালোবাসে, আর এই পৃথিবীতে মেরি জেনই হলো ওর সবচেয়ে প্রিয় মানুষ। যেহেতু মিস্টার নরম্যান এখন জেনে গেছেন যে পিটারের সবচেয়ে বড় দুর্বলতা হলো মেরি জেন, সেজন্য ও মেরি জেনকে কিডন্যাপ করে ওই শহরের উঁচু একটা ব্রিজের উপর নিয়ে আসে। আর ওই ব্রিজের পাশ দিয়ে একটা কেবল কার যাওয়ার রাস্তা ছিল, যে কেবল কারের মধ্যে তখন স্কুলের বেশ কিছু বাচ্চা যাচ্ছিল। আর গবলিন বোম মেরে ওই কেবল কারের তারটাকে ছিঁড়ে ওটাকে নিজের হাতে ঝুলিয়ে রাখে। আর তখন ওই কেবল কারের মধ্যে ঝুলন্ত অবস্থায় অনেকগুলো নিরীহ বাচ্চা ছিল। আর এই খবর পাওয়ার পর ওদের সবাইকে বাঁচানোর জন্য স্পাইডারম্যান তাড়াতাড়ি ওখানে চলে আসে। তখন গ্রিন গবলিন এক হাতে মেরি জেন এবং অন্য হাতে কেবল কারের তার ধরে স্পাইডারম্যানকে বলতে শুরু করে, আমার এক হাতে রয়েছে তোমার ভালোবাসার মানুষ, আর অন্য হাতে রয়েছে বেশ কিছু নিরীহ শিশুর জীবন। এখন তোমার নিজের ভালোবাসা আর কর্তব্যের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। এই কথা বলার পরই ব্রিজের ওপর থেকে দুজনকেই নদীতে একসঙ্গে ফেলে দেয়, কিন্তু স্পাইডারম্যান খুব দ্রুততার সঙ্গে মেরি জেন ও সমস্ত নিরীহ বাচ্চাকে সবাইকে বাঁচিয়ে নেয়। আর গ্রিন গবলিন এসব কিছুর মধ্যে বারবার স্পাইডারম্যানকে মারার চেষ্টা করছিল, কিন্তু স্পাইডারম্যান শেষ মুহূর্তে ওই বাচ্চাদেরকে আর মেরি জেনকে নদীর উপরে থাকা ছোট্ট একটা লঞ্চের উপর সুরক্ষিতভাবে নামিয়ে দেয়।
আর এর সঙ্গে সঙ্গে গ্রিন গবলিন স্পাইডারম্যানকে ওখান থেকে তুলে দূরের একটা পুরনো ফাঁকা বাড়িতে নিয়ে আসে, আর ওখানে তারা দুদিনের মধ্যে খুব ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। আর গবলিন ওখানে একটা বোম মেরে স্পাইডারম্যানকে খুব গুরুতর আহত করে দেয়। আর লড়াইয়ের একটা মুহূর্তে স্পাইডারম্যানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওর মধ্যে আর কোনো রকম লড়াই করার ক্ষমতাই ছিল না। একরকম ভাবে ও যেন হেরেই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে স্পাইডারম্যান গ্রিন গবলিনকে ওখানেই হারিয়ে দেয়। আর আস্তে আস্তে স্পাইডারম্যানের কাছে মার খেতে খেতে শেষ মুহূর্তে গ্রিন গবলিন নিজের মুখোশ খুলে ফেলে, আসল পরিচয়টা জানিয়ে দেয়। আর মিস্টার নরম্যানকে ওই জায়গায় দেখতে পেয়ে পিটার খুবই অবাক হয়ে যায়। তখন মিস্টার নরম্যান বলে, এই সমস্ত কাজ আমার মাথার মধ্যে থাকা গ্রিন গবলিন আমাকে দিয়ে করাচ্ছে, যেভাবেই হোক ওর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এই কথাগুলো বলতে বলতে উনি নিজের হাতে থাকা রিমোটের সাহায্যে নিজের গ্লাইডারটাকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে দূরে থাকা গ্লাইডারটা সামনের দিকে একটি ধারালো অস্ত্র বের করে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে। আর যেহেতু পিটার ওনার সামনে দাঁড়িয়ে ছিল, তাই উনি মনে করেছিলেন এই ধারালো অস্ত্রের আঘাতে পিটার হয়তো ওখানে মারা যাবে। কিন্তু যেহেতু পিটারের শরীরে স্পাইডার সেন্স নামের একটা বিশেষ ধরনের শক্তি আছে, যার ফলে ও নিজের দিকে আসা যে কোনো বিপদ আগে থেকেই বুঝতে পারত। সেজন্য এখনো ও নিজের দিকে আসা এই বিপদটা আগে থেকেই বুঝতে পারে, আর তাড়াতাড়ি করে লাফ মেরে গ্লাইডারের সামনে থেকে সরে যায়। আর পিটার ওখান থেকে সরে যাওয়ায় ওই গ্লাইডারের ধারালো অস্ত্র সোজা মিস্টার নরম্যানের শরীরে ঢুকে যায়। আর এখন পিটারকে মারতে গিয়ে সেই অস্ত্রের আঘাতে মিস্টার নরম্যানই নিজেই মারা যেতে থাকে। কিন্তু মারা যাওয়ার আগে উনি পিটারকে বলেন, আমার এই গ্রিন গবলিনের রহস্যের কথা তুমি কখনোই হ্যারিকে জানিও না। আর মিস্টার নরম্যানের ইচ্ছে পূরণ করার জন্য স্পাইডারম্যান ওনার গ্রিন গবলিনের পোশাকটা খুলে রাতের অন্ধকারে ওনার মৃতদেহ ওনার বাড়িতে রেখে আসে। কিন্তু রাতের অন্ধকারে হ্যারি স্পাইডারম্যানকে ওই অবস্থায় দেখে মনে করে স্পাইডারম্যান হয়তো ওর বাবাকে খুন করেছে। সেজন্য ও ওই মুহূর্ত থেকে স্পাইডারম্যানের উপর প্রচন্ড রেগে যায়। এবার দেখা যায় পরের দিন সকালে মিস্টার নরম্যানের ফিউনারেল হচ্ছিল, যেখানে পিটার, আন্ট মে, মেরি জেন আরো অনেকে উপস্থিত ছিলেন। হ্যারি ওখানে পিটারকে বলে, আমার বাবা মারা যায়নি, স্পাইডারম্যান ওনাকে মেরে ফেলেছে। আর যেভাবেই হোক একদিন আমি স্পাইডারম্যানের কাছ থেকে এই প্রতিশোধ নেবই। আর এই মুহূর্ত থেকে আমার পরিবার বলতে আর কেউ নেই, এখন তুমি হলে আমার সবচেয়ে কাছের মানুষ। আর এই সব কিছুর পরে পিটার ভাবতে শুরু করে ও সারা জীবন ধরে যতই ভালো কাজ করুক না কেন, ওর জন্য সবসময় ওর কাছের মানুষগুলোকে বিপদের মধ্যে থাকতে হবে। সেজন্য ও ঠিক করে নেয় সারা জীবনের মতো পুরো পৃথিবীর কাছ থেকে ও নিজের পরিচয়টা গোপন রাখবে। আর শেষ মুহূর্তে মেরি জেন পিটারকে বলে, আমি জানতে পেরেছি অনেক ছোটবেলা থেকে তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু কখনো সেটা বলে উঠতে পারোনি। আমার জীবনের অনেক খারাপ সময়ে তুমি আমার সঙ্গে ছিলে আর আমাকে সাহায্য করেছো। এখন তোমার সাথে বেশ কিছুদিন মেলামেশার পর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে পিটার মনে মনে খুবই খুশি হয়। ও মেরি জেনকে ওই কথা বলতে চাইছিল, কিন্তু মেরি জেনের সুরক্ষার ভয়ে ওকে সত্যিটা বলে উঠতে পারে না। ও বলে, বন্ধু হিসেবে আমি সারা জীবন তোমার পাশে থাকবো আর তোমার খেয়াল রাখবো, কিন্তু কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। আর এই কথাগুলো বলে পিটার ওখান থেকে চলে আসে। আর এখন মেরি জেনের জীবনের সুরক্ষার জন্য নিজের ভালোবাসাকেও ত্যাগ করে দেয়। আর শেষ মুহূর্তে ওর আঙ্কেল বেনের সেই কথাগুলো মনে পড়ে যায় যে মহান শক্তির সাথে বেশ কিছু মহান দায়িত্বও আসে। আর এখানে স্পাইডারম্যানের এই গল্পটা শেষ হয়ে যায়। এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।